মাঠ পর্যায়ে আবারও শুরু হবে যৌথ বাহিনীর অভিযান, জানালেন ইসি সানাউল্লাহ। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডে ছাড় নয়। আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্গঠন করবে বিএনপি, বললেন তারেক রহমান। কঠিন সময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। ভারত যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টা। এনএসআই এর 13 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক। অর্থ আত্মসাৎ মামলায় শেখ হাসিনা, কাদের সহ 17 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কান্না ভেজা চোখে হাদির কবরের পাশে সাধারণ মানুষ। দোয়া মোনাজাতে মাগফিরাত কামনা, খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা 6 সেনার দাফন সম্পন্ন। চিরনিদ্রায় শায়িত হলেন একে খন্দকার, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের পরিবেশ স্থিতিশীল করতে মাঠ পর্যায়ে খুব শিগগিরই যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার বিকেলে ব্রিফিংয়ে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ষড়যন্ত্রকারীদের টার্গেটে হামলার প্রভাব পড়েছে পুরো দেশে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ফেরদৌস রহমান। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও মাঠের বাস্তবতা খুব একটা স্বস্তির নয়। ভোটের আগে যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে ওঠার কথা, সেখানে এখন সংখ্যাই বড় হয়ে দেখা দিচ্ছে। এমন বাস্তবতায় রোববার সকালে 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসে কমিশন, যেখানে ভোট নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সম্ভাব্য সব করণীয় নিয়ে আলোচনা করেন তারা। পরে বিকেলে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নেন পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা। সভা শেষে ইসি সানাউল্লাহ দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে হাদির উপর হামলার ঘটনার প্রভাব পড়েছে পুরো দেশে। বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের পরিবেশ স্থিতিশীল করতে মাঠ পর্যায়ে দ্রুতই যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলেও জানান তিনি। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো মানবিকতা দেখাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন কমিশনার সানাউল্লাহ। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন বিধায় ভোটের মাঠে প্রার্থী হয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ওসমান হাদি জুলাই যোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান রাখতে হলে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন করবে বলেও জানান তিনি। ফরুক বাবু রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে শহীদ টিটু মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। এ সময় তারেক রহমান জানান, ইন্টারনেট সেবা সহজ করতে 20টি স্থানে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এর ফলে তরুণ প্রজন্ম উন্নত বিশ্বের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করব। এ সময় যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেন 20 কোটি মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বার্তা। জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো, কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে। কিন্তু শুধু শুধু পাঠাবো না, আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অরাজকতা শুরু হয়েছে, যা মোকাবেলায় দেশবাসীকে সতর্ক থাকতে হবে। দেশের
কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন। অনেক সময় তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে, যেভাবে বিভিন্ন দুষ্টু চক্র ঢুকেছে, তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে, যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায়। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কথা স্মরণ করেন তারেক রহমান। ওসমান হাদির প্রতি সম্মান রাখতে দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা। বিএনপি যা বাস্তবায়ন করতে পারবে তাই বলছে। জনগণকে বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানান তারেক রহমান। যেটা বলি আমরা, সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর এই মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে জামায়াত আশাবাদী। এদিকে খুনিদের পালাতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত তামিম মাহবুবের রিপোর্টে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের অন্য নেতারা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। কবর জিয়ারত করে হাদির কবরের সামনে দোয়া ও মোনাজাত করেন তারা। আল্লাহ, তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দাও। পরে জামায়াত আমির ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জামায়াত আমির বলেন, বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরং তা আরও উজ্জীবিত হয়ে ওঠে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক, সেই লড়াই হোক যুক্তির, এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জামায়াত সর্বোচ্চ আশাবাদী। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী, এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এদিন রাজধানীর আলফালা মিলনায়তনে হাদির শাহাদাত উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, খুনিদের দেশের বাইরে পালিয়ে যাওয়া গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা। সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। খুনিদের পালাতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। ৩০০ আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারত সরকার হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মুক্তা মাহমুদের প্রতিবেদন। শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভের বিষয়টি তুলে ধরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে। আর এই প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর প্রপাগান্ডার অভিযোগ তুলে রোববার দুপুরে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বিবৃতিতে বলেন, ২০ ডিসেম্বর ২০ থেকে ২৫ জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে। এখানে নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মতো কোনো প্রচেষ্টা সেখানে ছিল না।
দিল্লির এমন বিবৃতি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন বলেন, সংবাদ মাধ্যমে যে তথ্য এসেছে তা ঠিকই। বলেন, ভারত বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, যেভাবে তারা আসছে। এ সময় ময়মনসিংহে এক যুবকের নৃশংস হত্যার সঙ্গে সংখ্যালঘুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। একই দিনে এ নিয়ে সচিবালয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা কিংবা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া কোনোটাই সরকার বরদাস্ত করবে না। নৃশংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথা জানান খালিদ হোসেন। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত শরীফ ওসমান হাদির কবরে রোববার সকাল থেকে জিয়ারতে ভিড় করেন সাধারণ মানুষ। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের। হাসান আল মাহমুদের রিপোর্ট। আল্লাহ বাংলার জমিনের মানুষ কোনোদিন ভুলতে পারবে না ওসমান হাদির কথা। আল্লাহ শোকাহত শক্তির প্রকাশ হয় প্রার্থনার কাতরতায়, আধিপত্যবাদ বিরোধী আত্মীয়তার প্রকাশ হয় অশ্রুধারায়। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া ওসমান গনি চলে গেলেন উল্কার বেগে, থেকে গেলেন কোটি মানুষের আলোকবর্তিকা হয়ে। রোববার হাদির কবর জিয়ারতে দেখা গেল অসংখ্য মানুষকে। ওসমান হাদিকে হত্যা করতে তারা চেয়েছিল, কিন্তু গোটা বাংলাদেশের তরুণ সমাজ তারা এখন ওসমান হাদিতে পরিণত হয়েছে। আমি যদি মারাও যাইতাম কিংবা আমার স্বামী কিংবা সন্তানও যদি মারা যেত, এত কষ্ট পাইতাম না। সে মারা যায়নি, সে আমাদের মাঝে, বাংলাদেশে যত মানুষ আছে সবার মাঝে সে বেঁচে থাকবে। অভ্যুত্থানের শক্তিগুলো যখনই স্বার্থের দ্বন্দ্বে বিভক্ত, ক্ষমতার খেয়ানত আর অনিয়মের অভিযুক্ত রংচাটা ফ্যাকাশে তরুণদের বিপরীতে পারদের মতো স্বাতন্ত্রতায় দ্যুতি ছড়ালেন ওসমান হাদি। ডজন খানিক উন্মাদের গড়া ইনকিলাব মঞ্চ মাত্র 15 মাসেই কাঁপিয়ে দিল আধিপত্যবাদের গদি। বাংলার ঘরে ঘরে যাতে ইনসাফ ওসমান হাদির জন্ম নেয়। হাদি যেগুলো বলতে আমরা সবই বুঝি, কিন্তু আমাদের ওই সাহসটুকু নাই যে ওই কথাগুলো আমাদের বলার, কিন্তু হাদির ছিল। সাহসের প্রতীক, সংগ্রামের প্রতীক, এবং আমরা যে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চেয়েছিলাম, ওই রাষ্ট্রের সে একটা স্বপ্নদ্রষ্টা ছিল। এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এই দেশে যারা এই খুনের পিছনে আছে তাদের শাস্তি হোক। নাদান ফেসিবাদীরা ওসমানের পারদ গিলে হজম করতে চেয়েছিল, খুন করে নিভিয়ে দিতে চেয়েছিল হাদির জ্যোতি। জীবিত হাদির নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র এখনো খুঁজে পায়নি ঘাতকদের। এখন কবরের নিরাপত্তায় কত শত আয়োজন। যদি কেউ মোনাজাত বা দোয়া করতে চায়, এখান থেকেও করতে পারবে। আমরা নিরাপত্তা দিচ্ছি, পুলিশ এখানে সার্বক্ষণিক আছে, 24 আওয়ার্স আছে। লড়াইয়ের ভার সহযোদ্ধাদের কাঁধে দিয়ে কবরের হাদি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, হাদির কবর জিয়ারত করতে আসা মানুষ কি বলছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে, এবং আপনারা যেমনটি জানেন যে এখানেই কিন্তু সমাহিত করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এবং সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও এখনও কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু কবর জিয়ারত করছেন, এবং হাদিকে কিন্তু অশ্রুসিক্ত চোখে অনেকেই কিন্তু এখনও স্মরণ করছেন। আমরা কিন্তু এমন চিত্রই এখানে আসার পর দেখতে পেয়েছি। সন্ধ্যার পরেই কিন্তু আমরা এখানে অবস্থান করছি, এবং এখানে আমরা দেখছি যে কেউ পরিবার নিয়ে, কেউ শিশু সন্তান নিয়ে কিন্তু এখানে আসছেন এবং কবর জিয়ারত করে নিজেদের মতো করে চলে যাচ্ছেন। আপনারা যেমনটি জানেন যে গেল শনিবার বিকেল 4টার দিকে কিন্তু এই
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে কিন্তু সমাহিত করা হয়। এর আগে কিন্তু মানিক মে এভিনিউতে 2টার দিকে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু উপস্থিত ছিলেন এবং আমরা দেখেছি যে এটি বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকবে যে হাদির জানাজায় লাখো মানুষ যেভাবে অংশগ্রহণ করেছিলেন। সংসদ ভবন সহ আশপাশের এরিয়া কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং আমরা এটিও জানতে পেরেছি যে সেখানে যে মিছিলটি ছিল সেটির শেষ অংশটি কিন্তু হাদির দাফন সম্পন্ন হওয়ার পরও এখানে এসে পৌঁছাতে পারেনি, এত লম্বা মানুষের সারি কিন্তু ছিল। এবং সন্ধ্যার পর আজও আমরা দেখছি যে মানুষ এখানে আসছেন পরিবার শিশু সন্তান নিয়ে, তারা কিন্তু শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছেন এবং কবর জিয়ারত করছেন এবং তার হত্যার নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার কিন্তু তারা দাবি করছেন। তো এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে হেলিকপ্টার যোগে তাদের মরদেহ নিজ নিজ জেলায় নেওয়া হয়। নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সকাল 9টায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। তাদের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বিকেল 3:15টার দিকে নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজাকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তার মরদেহ রাজবাড়ীতে এবং পরে অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে নেওয়া হয়। নিহত কুড়িগ্রামের 2 সেনা সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম এবং পরে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ বাড়ি পৌঁছানো হয়। পরে সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার মরদেহ দুপুরে হেলিকপ্টার যোগে গাইবান্ধার তুলসীঘাটে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি পলাশবাড়ির আমলাগাছি গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরে গার্ড অব অনার শেষে বিকেল 3টায় বাবার কবরের পাশে শায়িত হন তিনি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধা ও সম্মানের বিদায় জানানো হলো মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক ও স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তমকে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বিমান বাহিনীর ঘাঁটি বাসারে একে খন্দকারকে রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান। সেখানে নামাজে জানাজা শেষে বিএএফ শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মুক্তিযুদ্ধের এই বীর সেনাকে। সাইফুল রিপোর্টের রিপোর্ট। আব্দুল করিম খন্দকার স্বাধীনতার আগে ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বিমান বাহিনীর কমিশনড অফিসার। মহান মুক্তিযুদ্ধের সময় দায়িত্ব পালন করেছেন মুক্তিবাহিনীর উপ অধিনায়ক হিসেবে। স্বাধীনতা পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে পুনর্গঠন ও সামনে এগিয়ে নেন বিমান বাহিনীকে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য 1973 সালে তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী সহ বিভিন্ন পদে। 2011 সালে তাকে স্বাধীনতা পদকেও ভূষিত করে সরকার। গেল শনিবার সকাল 11:15টায় বার্ধক্যজনিত কারণে প্রায় 96 বছর বয়সে মারা যান এই অকুতোভয় বীর সেনা। রবিবার দুপুরে বিমান বাহিনীর ঘাঁটি বাসারের জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় একে খন্দকারকে, যাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। এদিন সশ্রদ্ধ সালাম জানানো হয় জাতীয় পতাকা মোড়ানো কফিনে শুয়ে থাকা একে খন্দকারকে। পরে তার জীবনীতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের বীরত্বের অবদান সহ নানা কৃতিত্বের কথা। চাকুরিকালীন সময়ে তিনি L19, T6G, টেম্পেস্ট, ফিউরি, T33, F5 এবং F86 বিমানে
সফলতার সাথে ৩,৪০০ ঘন্টারও অধিক উড্ডয়ন পরিচালনা করেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার বড় ছেলে। We thank you for this great honor. We knew very little of Abba's accomplishments. He never bragged about it, never talked about it at home. He came home, changed, put his lungi, made in Pabna, of course, and he's Punjabi. And after that, he was Abba. He was Shaju Bhai. He was Mejo Bhai. He was my father. Allahu Akbar. পরে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে খন্দকারের কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফুল দিয়ে শ্রদ্ধা জানান একে খন্দকারকে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধানগণ। শেষ বিদায়ে একে খন্দকারের সম্মানে বিমান বাহিনীর ৩টি হেলিকপ্টারের সমন্বয়ে অনুষ্ঠিত হয় ফ্লাইপাস। এরপর একে খন্দকারকে দাফন করা হয় বিএএফ শাহীন কলেজ কবরস্থানে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। বগুড়া ৭ আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে প্রথমে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সদর আসনে তারেক রহমান ও পরে বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের বিজয়ের প্রত্যাশার কথা জানান তারা। এর আগে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে সমবেত হন। বগুড়া সদর আসন থেকে এবারই প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। বগুড়া সদর ৬ আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বগুড়া ৬ আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন, উত্তোলন করেছেন। এখানে বিএনপির যারা এখানে ৬ আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ২৯ তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর অতিরিক্ত পরিচালক সহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজনের স্ত্রীর বিরুদ্ধেও অনুসন্ধান ফাইল খুলেছে সংস্থাটি। এদিকে সেতুর টোলের টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাদের, আমু সহ ১৭ জনকে নতুন করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফজলে আদিত্যের রিপোর্ট। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, সরকারি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা আলাদা কয়েকটি কমিটি গঠন করেছে সংস্থাটি। দুদকের নথির তথ্য বলছে তালিকায় থাকা ১১ জনই সবাই বর্তমানে কর্মরত। এর মধ্যে ১৩ জন অতিরিক্ত পরিচালক, ৬ জন যুগ্ম পরিচালক ও ৪ জন উপপরিচালক এবং বেশ কয়েকজনের স্ত্রীও আছে সংস্থাটির নজরদারিতে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ১৩ জন কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে গেল অক্টোবর মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ আমুসহ ১৭ জনকে দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১২ অক্টোবর ২০২৫-এ একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।